হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্কেল আপ ইংলিশ। আজকে এই ভিডিওতে আমরা পড়ব অ্যালফ্রেড লর্ড টেনিসনের লেখা একটা সুন্দর কবিতা ইউলিসিস। এই কবিতায় একজন এজেড কিংয়ের কথা বলা হয়েছে। এজেড বলতে যার বয়স হয়ে গেছে, যিনি রাজা হলেও তিনি শান্তভাবে জীবন যাপন করতে চান না। তিনি যেটা বলতে চাইছেন এই কবিতাতে, তিনি বলতে চাইছেন কি, যে আমার জীবন এখনো শেষ হয়নি এবং আমি এখনো নতুন কিছু জিনিস দেখতে চাই, শিখতে চাই। এই কবিতাটাই আমাদের অনেক কিছু শেখায়, যে আমরা বয়স হয়ে গেলেও কিছু করার ইচ্ছাটা থাকা অবশ্যই দরকার। তাহলে প্রথমে আমরা কবিতাটির ব্যাপারে কিছু ডিটেলস জেনে নিই। কবিতাটি লিখেছেন অ্যালফ্রেড লর্ড টেনিসন। বলছে যে হি ওয়াজ দ্য মোস্ট সিগনিফিকেন্ট ভয়েস অফ দ্য ভিক্টোরিয়ান এরা। ভিক্টোরিয়ান পিরিয়ডে অ্যালফ্রেড লর্ড টেনিসন একজন খুবই ইম্পর্টেন্ট ফিগার ছিলেন। হেল্ড দ্য পজিশন অফ পোয়েট লরিয়েট ফ্রম 1850 আনটিল হিজ ডেথ 1892। তো তিনি পোয়েট লরিয়েটও ছিলেন 1850 থেকে 1892 পর্যন্ত। ইন্সপায়ার্ড বাই রোম্যান্টিক পোয়েটস, তাকে অনেক রোম্যান্টিক পোয়েটসরা বিভিন্নভাবে অনুপ্রাণিত করেছিলেন, যার মধ্যে কারা আছেন? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ অ্যান্ড লর্ড বাইরন। ক্লাসিক্যাল মাইথোলজি অ্যান্ড মিডিভাল লেজেন্ডস, এগুলোর দ্বারাও তিনি খুব বেশি প্রভাবিত হয়েছিলেন। সাফার্ড পার্সোনাল ট্র্যাজেডিজ, স্পেশালি দ্য ডেথ অফ আর্থার হ্যালাম, হিজ ডিয়ারেস্ট ফ্রেন্ড। সব থেকে তার জীবনে যেটা দুঃখজনক ঘটনা ঘটেছিল, তার খুব প্রিয় একজন বন্ধু ছিল যিনি খুব কম বয়সে মারা যান, আর্থার হেনরি হ্যালাম, এবং তিনি তার খুব গুরুত্বপূর্ণ বন্ধু ছিলেন। নোন ফর ফিউজিং ফিলসফিক্যাল রিফ্লেকশন, পার্সোনাল গ্রিফ অ্যান্ড মিউজিক্যাল লিরিসিজম। তার কবিতার মধ্যে ফিলসফিক্যাল রিফ্লেকশন, পার্সোনাল গ্রিফ অর্থাৎ ব্যক্তিগত যে জ্বালা যন্ত্রণা, মিউজিক্যাল লিরিসিজম যে লিরিক্যাল কোয়ালিটিস, তার কবিতাগুলোর মধ্যে আমরা দেখতে পাই। তার ইম্পর্টেন্ট ওয়ার্কস কি কি আছে? ইন মেমোরিয়াম, AH বলতে সেই আর্থার হেনরি হ্যালামকে নিয়েই তার লেখা। দ্য লেডি অফ শার্লট, ইউলিসিস, আইডলস অফ দ্য কিং। এবার এই কবিতাটার ব্যাকগ্রাউন্ডটা জেনে নাও। বলছে ইউলিসিস ওয়াজ রিটেন ইন 1833, লেখা হয়েছিল 1833 সালে, সুন আফটার দ্য ডেথ অফ আর্থার হেনরি হ্যালাম। আর্থার হ্যালাম তার যে খুব বেস্ট ফ্রেন্ড ছিলেন, তার মৃত্যুর পরেই তিনি কবিতাটা লেখেন। দ্য পোয়েম রিফ্লেক্টস টেনিসনস পার্সোনাল গ্রিফ অ্যান্ড হিজ স্ট্রাগল উইথ ইনার্শিয়া, এজিং অ্যান্ড পারপাস। এই কবিতাতে টেনিসনের যে ব্যক্তিগত দুঃখ সেটা তিনি ব্যক্ত করেছেন। পাবলিশড ইন 1842, লেখা হয়েছে 1833-তে, বাট এটা পাবলিশ হয়েছে 1842-তে। ইট বিকেম ওয়ান অফ হিজ মোস্ট অ্যাডমায়ার্ড ড্রামাটিক মনোলগস। ড্রামাটিক মনোলগ সম্পর্কে নিশ্চয়ই তোমরা জানো, যেখানে একজন ক্যারেক্টার কথা বলছে এবং বাকিরা শুনছে বা কোনো একজন শুনছে। তো এটা একটা ড্রামাটিক মনোলগ, যেখানে আমরা দেখতে পাবো যে এই এজেড কিং, যার ব্যাপারে আমি আগেই বললাম, তিনি কথা বলছেন এবং রিডার এবং তার পাশাপাশি যা লোকজন আছে তারা সবাই তার কথা শুনছে। বেসড অন হোমার্স ওডিসি অ্যান্ড দান্তেজ ইনফার্নো। এই যে ইউলিসিস যার কথা বলছি, ইনি হোমারের লেখা যে ওডিসি অর্থাৎ ওডিসিয়াস, সেই ক্যারেক্টারের উপরেই বেস করে লেখা হয়েছে। তিনি হোমারের লেখা ইলিয়াডেও ছিলেন। এবং দান্তেজ ইনফার্নো, যেটা ক্যান্টো 26 এই ইউলিসি বলে নামটা মেনশন করা আছে। তারপরেই দেখো পয়েন্টসে বলা আছে ইউলিসিস হচ্ছে আসলে কি ওডিসিয়াস, হ্যাজ রিটার্ন টু ইথাকা আফটার দ্য ট্রোজান ওয়ার। ট্রোজান ওয়ার বা ওই যে ওয়ার অফ ট্রয়, যেটা আমরা দেখতে পেয়েছিলাম হোমারের লেখা ইলিয়াডেতে, সেই যুদ্ধে তারা জয়লাভ করেছে এবং ট্রোজান ওয়ার থেকে সবাই যে যার জায়গায় ফিরে গেছে। তা ইউলিসিসও নিজের হোমল্যান্ড ইথাকাতে ফিরে এসছে। বাট ফিলস রেস্টলেস, কিন্তু এখানে এসে তিনি ঠিক অস্বস্তিতে পড়ে রয়েছেন, অস্থির হয়ে রয়েছেন। দ্য পোয়েম বিকামস অ্যান অ্যালেগরি ফর দ্য আর্টিস্ট মাইন্ড, রেস্টলেস এভার সিকিং। এই কবিতাটাকে বলা যেতে পারে যে একজন আর্টিস্টের মাইন্ডকেও বোঝানো হচ্ছে, যে আর্টিস্টের মাইন্ড সর্বদাই রেস্টলেস হয়ে আছে, এভার সিকিং, এবং সবসময় নতুন কিছু যেন খোঁজ করছে। সেটিং বা ব্যাকগ্রাউন্ড বলছে কি ড্রামাটিক মনোলগ স্পোকেন বাই দ্য এজেড ইউলিসিস। তা বললাম যে এটা একটা ড্রামাটিক মনোলগ, যেটা কে বলছে? ইউলিসিস বলছে। সেটিংটা কি? পোস্ট ওয়ার ইথাকা, ওই যে ট্রোজান ওয়ারের পরবর্তী সময় ইথাকার কি অবস্থা? ইনসাইড হিজ প্যালেস, তিনি নিজের প্যালেসে বসে আছেন। স্পিকিং টু হিমসেলফ অর হিজ মেরিনার্স, নিজের সঙ্গে বা তার মেরিনার্সদের সঙ্গে কথা বলছেন। কার সঙ্গে কথা বলছেন ডাইরেক্টলি কবিতায় কোথাও মেনশন নেই। টোনটা কি? ফিলসফিক্যাল, রেস্টলেস, সেলফ রিফ্লেক্টিভ, হিরোইক অ্যান্ড ডিফাইন্ড। এই সব টোনগুলো আমরা দেখতে পাবো কবিতাটা পড়ার সময়। ভয়েস শিফটস ফ্রম ইন্ট্রোস্পেকশন টু ক্রিটিসিজম অফ ডোমেস্টিক লাইফ টু অ্যাডমিরেশন অফ টেলিমেকার্স টু প্যাশনেট অ্যাপিল টু ওল্ড কমরেডস। এই যে ভয়েসটা, সেটা আমরা দেখতে পাবো যে কিভাবে চেঞ্জ হচ্ছে। প্রথমে ইন্ট্রোস্পেকশন, তিনি নিজেকে যাচাই করছেন, আত্মসমীক্ষা করে দেখছেন। তারপরে কি? ক্রিটিসিজম অফ ডোমেস্টিক লাইফ বা এই গৃহস্থালীর জীবনকে নিয়ে তিনি সমালোচনা করছেন। অ্যাডমিরেশন ফর টেলিমেকার্স, তার সন্তান টেলিমেকার্স, তাকে নিয়ে প্রচুর প্রশংসা করছেন। টু প্যাশনেট অ্যাপিল অফ টু ওল্ড কমরেডস, এবং তার পুরাতন বন্ধুদের ডাকছেন, আবার আবেদন করছেন নতুন করে যাত্রায় যাওয়ার জন্য। টেনিসন ইউজেস ইউলিসিস অ্যাজ আ সিম্বল অফ হিউম্যান অ্যাসপিরেশন, নেভার স্যাটিসফাইড, অলওয়েজ ইয়ার্নিং। যে টেনিসন কি করেছেন? ইউলিসিসকে মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষার একটা সিম্বল হিসেবে ধরে ধরেছে, যেই মানুষ কখনোই সন্তুষ্ট নয় এবং সবসময় সে নতুন কিছু চাহিদা করছে। কি কি থিম আছে কবিতাতে? বলছে রেস্টলেসনেস অ্যান্ড এজিং। বলছে ইউলিসিস ক্যান নট রিমেন আইডল ইভেন ইন ওল্ড এজ। ইউলিসিস তার এই বয়সের সময়েও তিনি অলসভাবে থাকতে চান না। এটা একদম কবিতার প্রথম লাইনটা এইভাবেই শুরু হবে।
হিরোইজম অ্যান্ড অ্যাডভেঞ্চার রয়েছে, যেখানে তিনি বলছে লংস টু এক্সপ্লোর বিয়ন্ড দ্য সানসেট, যেখানে সূর্যাস্ত হচ্ছে তারপরেও তিনি যেতে চান। মর্টালিটি অ্যান্ড ইটার্নাল স্পিরিট, তাহলে মর্টালিটি বলতে কি মানুষের তো মৃত্যু আছে, একসময় মানুষকে শান্ত হতে হবে, কিন্তু ইউলিসিস সেটা মানতে চাইছেন না, তিনি মৃত্যু পর্যন্ত শান্ত থাকতে চাইতেছেন। লেগেসি অ্যান্ড ডিউটি, তো বলছে হ্যান্ডস ওভার দ্য থ্রোন টু টেলিম্যাকাস, টেলিম্যাকাসের হাতে অর্থাৎ তার সন্তানের হাতে তিনি কি করেছেন, তার যে সিংহাসনটা সেটা তুলে দিয়েছেন। নোয়িং হিজ সান স্ট্রেংথস, তার সন্তানের যে শক্তিগুলো বা সামর্থ্য সম্পর্কে তিনি খুব ভালোভাবে তার জ্ঞান আছে, তাই তার হাতে দায়িত্বটা তুলে দিয়েছেন। কনফ্লিক্ট বিটুইন ডিউটি অ্যান্ড ডিজায়ার, দুটো জিনিসের মধ্যে খুব বেশি পরিমাণে দ্বন্দ্ব দেখতে পাই আমরা এই কবিতাতে। একটা হচ্ছে ডিউটি, কর্তব্য, অ্যান্ড ডিজায়ার, ইচ্ছা, এই দুটোর মধ্যে আমরা দ্বন্দ্ব দেখতে পাবো, যে ইউলিসিসের কিছু দায়িত্বও আছে এবং তার কিছু মনের আকাঙ্ক্ষা আছে, ইচ্ছা আছে। তো এই দুটোর মধ্যে যে ইউলিসিস তিনি যে আটকে পড়েছেন সেটাকেই তিনি বোঝাচ্ছেন। দ্য আর্টিস্ট অ্যাজ এক্সপ্লোরার, তো বলছে এই যে আর্টিস্ট ফর টেনিসন, ইউলিসিস অলসো রিপ্রেজেন্ট দ্য পোয়েট। টেনিসনের কাছে, টেনিসন যিনি লিখছেন কবিতাটা, তার কাছে ইউলিসিস একজন পোয়েটের মতো, যিনি সারাক্ষণ সার্চ করছেন, এক্সপেরিমেন্ট করছেন। যদিও খুব ছোট একটা কবিতা, তাও এখানে আমাদের কিছু কিছু ক্যারেক্টার আছে, মাথায় রাখেন না শুধু ইউলিসিস রয়েছে, যার ব্যাপারে অলরেডি অনেক ডিসকাস করলাম, তার সন্তান টেলিম্যাকাস রয়েছে, মেরিনার্স রয়েছে, মেরিনার্স বলতে তার যে কমরেডসরা, বন্ধু বান্ধবরা যারা তার সঙ্গে ট্রোজান ওয়ারে ছিল, তারা রয়েছে। পেনেলোপ ইজ নট ডাইরেক্টলি মেনশন, এবং তার ওয়াইফ আছে পেনেলোপ, যাকে ডাইরেক্টলি কোনোভাবে মেনশন করা নেই, কিন্তু ইনডাইরেক্টলি তিনি ওয়াইফ বলে মেনশন করেছেন। লিটারেরি ডিভাইসেস কি কি আছে আমি আগে থেকে বলে দিচ্ছি, তাও যখন কবিতাটা পড়বে একটুখানি মাথায় রাখবে পড়ার সময়। ড্রামাটিক মনোলগ এটা, তার কারণ এটা আগেই বলে দিলাম যে একজন কথা বলছেন এবং লিসনার রয়েছেন। ব্ল্যাঙ্ক ভার্সে লেখা, মানে আনরাইমড, কোনো রাইমিং স্কিম নেই এটা, আয়াম্বিক পেন্টামিটারে লেখা। সিম্বলিজম আছে কি, কেউ বিয়ন্ড দ্য সানসেট বলছে, তার মানে দ্য আননোনকে বোঝানো হচ্ছে। গ্রে স্পিরিট বলতে ফেডিং এনার্জিকে বোঝানো হচ্ছে, যে শক্তি তার শেষ হয়ে যাচ্ছে, আমি কবিতা পড়ানোর সময় সবই ডিসকাস করব। এনজাম্পমেন্ট রয়েছে, এনজাম্পমেন্টটা কি, যেখানে স্মুথ ফ্লো রয়েছে কবিতার মধ্যে, একটা লাইনের পরে কোনো পাংচুয়েশন মার্ক না থেকে পরের লাইনে চলে যাওয়াটাই হচ্ছে এনজাম্পমেন্ট। অ্যালিউশন রয়েছে, যেহেতু হোমারের ইলিয়াড আর ওডিসি থেকে নেওয়া, তাই অনেকগুলো অ্যালিউশন রয়েছে, যেখানে হোমার আর দান্তের লেখাগুলো থেকে তিনি ইন্সপায়ার হয়েছেন। মেটাফর আছে, টু ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ, এটার মানে হচ্ছে লিজ হচ্ছে যে কোনো গ্লাসের একদম শেষ অংশটুকু, যেটাকে হয়তো আমরা জল পান করা, মদ পান করার পরে রেখে দিই, সেই অংশটাকেও তিনি শেষ করতে চাইছেন। তার মানেটা আমি ব্র্যাকেটে দিয়েছি দেখো, এক্সট্র্যাক্ট অল অফ লাইফ এসেন্স, জীবনের সব কিছুকেই তিনি যেন গ্রহণ করতে চাইছেন। কন্ট্রাস্ট রয়েছে ইউলিসিস এবং টেলিম্যাকাসের মধ্যে, ডিউটি এবং ডিজায়ারের মধ্যে, এজ এবং অ্যাম্বিশনের মধ্যে। আমরা এবার কবিতাটির লাইন বাই লাইন এক্সপ্লেনেশন করব। আমি 5টা করে লাইন দিয়েছি প্রতিটা স্লাইডে, এবং নিচে মিনিংসগুলো দেওয়া আছে, মিনিংস ইংলিশ মিনিংগুলো নোট ডাউন করে নিতে পারো, আমি বেঙ্গলি মিনিং বলতে বলতে যাব। ইট লিটল প্রফিটস দ্যাট অ্যান আইডল কিং, বলছে একজন অলস রাজা হয়ে বেঁচে থাকা তেমন কোনো উপকার এনে দেয় না। প্রফিটস বলতে কি, লাভ করার, আইডল বলতে অলস রাজা। তা তিনি যেটা বলছেন যে একজন অলস রাজা হয়ে যদি আমি বেঁচে থাকি, তাহলে আমার তাতে কোনো উপকার নেই, কোনো লাভ নেই। বাই দিস স্টিল হার্থ, স্টিল হার্থ, হার্থ মানে হচ্ছে চুল্লি, অনেক ফায়ার প্লেস থাকে শীত প্রধান জায়গাগুলোতে। অ্যামং দিস ব্যারেন ক্র্যাগস, ব্যারেন মানে হচ্ছে অনুর্বর, আর ক্র্যাগস মানে হচ্ছে পাথুরে যে জায়গা জমি বা পাহাড়, সেটাকে বোঝানো হচ্ছে। বলছে এই স্টিল, নিস্তব্ধ যে চুল্লির পাশে, আর এই অনুর্বর যে পাথুরে পাহাড়ের মধ্যে আমি রয়েছি, আমার এখানে থাকতে পছন্দ হচ্ছে না। ম্যাচড উইথ অ্যান এজেড ওয়াইফ, এজেড বলতে যার বয়স হয়ে গেছে। তা আমি বললাম আগে যে তার ওয়াইফের কথা এখানে ডাইরেক্টলি মেনশন করা নেই, তাই তিনি বলছেন যে আমি এক বয়স্ক স্ত্রীর পাশে বসে রয়েছি। আই মিট অ্যান্ড ডোল, মিট মানে হচ্ছে মেপে দেওয়া, মেজার করা, আর ডোল মানে হচ্ছে বিলিয়ে দেওয়া, ঠিক আছে, ডিস্ট্রিবিউট করা। তিনি বলছেন যে বয়স্ক স্ত্রীর পাশে আমি বসে আছি এবং আমি আইন মেপে মেপে যেন বিলি করছি। আনইকুয়াল লজ আনটু আ স্যাভেজ রেস, তিনি কি বিলি করছেন, বলছেন আমি এক অসভ্য জাতিকে অসম আইন দিচ্ছি। অসম বলতে যেটা আনইকুয়াল, যেটা ইকুয়াল নয়। তা স্যাভেজ মানে কি, অসভ্য, আর রেস মানে হচ্ছে জাতি। তা বলছে এক অসভ্য জাতিকে আমি যেন আনইকুয়াল আইন দিয়ে বা আইনটাকে বন্টন করছি। দ্যাট হোড অ্যান্ড স্লিপ অ্যান্ড ফিড অ্যান্ড নো নট মি, খুব ইম্পর্টেন্ট লাইন এটা। হোড মানে জমা করা, ফিড মানে খাওয়া। বলছে যারা শুধু জমায়, ঘুমায় আর খায়, কিন্তু আমাকে চেনে না। তাহলে এই প্রথম যে 5টা লাইন, এই যে ওপেনিং লাইনে ইউলিসিস কি বলছেন, যে বিইং জাস্ট অ্যান আইডল কিং ব্রিংস নো প্রফিট, মানে যে নিজের রাজত্ব থেকে স্যাটিসফ্যাকশন পাচ্ছে না ইউলিসিস, এমন একজন লোক। হার্থ মানে যেটা এখানে আগুন জ্বলার জায়গা, কিন্তু এখানে যে হার্থটা বা আগুন জ্বলার জায়গাটা সেটা কিন্তু স্টিল। তার মানে কি, নো স্পার্ক, নো অ্যাকশন, কোনো কিছুই নেই এখানে। এবং তিনি কোথায় বসে আছেন, তার এজেড ওয়াইফের পাশে বসে আছেন, এবং আনইকুয়াল লস যেন বন্টন করছেন কাদের মধ্যে না, স্যাভেজ পিপলদের মধ্যে, যারা তাকে জানে না। এখানে তিনি যেটা রিয়েলাইজ করছেন
যে তার যে গ্রেটনেস সেটা বোঝার মতো তার চারপাশে কেউ নেই, তার কারণ তারা তাকে দেখেইনি কিভাবে সে ট্রোজান ওয়ারেতে জয়লাভ করিয়েছিল। আই ক্যান নট রেস্ট ফ্রম ট্রাভেল, বলছে আমি ভ্রমণ থেকে বিশ্রাম নিতে পারি না। আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ, আমি জীবনের একেবারে শেষ ফোঁটা পর্যন্ত উপভোগ করছি। তার মানে এটা কি বলতে চাইছেন? রেস্ট মানে এখানে বিশ্রাম নেওয়া, ভালো করে যেন। ড্রিঙ্ক মানে হচ্ছে এখানে পান করার থেকে বেশি ভালোভাবে উপভোগ করা। তা তিনি কি বলছেন যে জীবনের একদম শেষ লিজ, যেটা এর আগে আমি ডিসকাস করলাম, লিজ মানে মদের একদম শেষ ফোঁটাটাকে তিনি লিজ বলছেন, যে আমি ওই শেষ ফোঁটা পর্যন্ত উপভোগ করতে চাই। তার মানে তার জীবনের একদম কম সময় বেঁচে আছে এবং সেই সময়টাকেও তিনি নষ্ট করতে চাইছেন না, তিনি সেই সময়টাকে এনজয় করতে চাইছেন, উপভোগ করতে চাইছেন। অল টাইমস আই হ্যাভ এনজয়েড গ্রেটলি, আমি অনেক আনন্দ পেয়েছি। হ্যাভ সাফার্ড গ্রেটলি, আবার অনেক কষ্টও পেয়েছি। বোথ উইথ দোজ দ্যাট লাভড মি, তাদের সঙ্গে যারা আমাকে ভালোবেসেছে। অ্যান্ড অ্যালোন অন শোর, এবং একা নদীর তীরে। হোয়েন থ্রু স্কাডিং ড্রিফটস দ্য রেইনি হায়াডেস, যখন বর্ষার যে তারা তাকে বলা হয় হায়াডেস, এটা এক ধরনের কালেকশন অফ স্টার্স, সেটাকে হায়াডেস বলা হয়। তা সেই যখন বর্ষার যে তারা হায়াডেস, যেটা মেঘের মধ্যে দিয়ে যেন দ্রুত চলে যাচ্ছে। রেইনি হায়াডেস বলতে কি মেঘের মধ্যে দিয়ে যেন দ্রুত চলে যাচ্ছে। স্কাডিং মানে কি? স্কাডিং মানে হচ্ছে দ্রুত গতিতে চলা। তাহলে এই যে 5টা লাইন, এখানে ইউলিসিস কি বলছেন যে আই ক্যান নট রেস্ট ফ্রম ট্রাভেল, মানে তার মধ্যে একটা আনএন্ডিং ওয়ান্ডার লাস্ট রয়েছে। তিনি যেটা বলতে চাইছেন যে লাইফ ইজ নট জাস্ট ব্রিদিং টু হিম, যে নিঃশ্বাস নেওয়াটাই তার কাছে কিন্তু জীবন নয়, অর্থাৎ তিনি চাইছেন যে জীবনের পুরোটাই যেন নিংড়ে নেবেন। হি রিকলস হিজ পাস্ট এক্সপিরিয়েন্সেস, যেখানে তার তিনি অতীতের এক্সপিরিয়েন্সগুলোকে টেনে ধরছেন, বোথ জয়ফুলি অ্যান্ড পেনফুলি। তার কারণ কখনো কম্পেনিয়নদের সঙ্গে তিনি ছিলেন, আবার কখনো একা ছিলেন, কিন্তু তিনি সবসময় কি বলছেন যে হি অলওয়েজ সট অ্যাডভেঞ্চার্স, তিনি সবসময় যেন অ্যাডভেঞ্চারটাকেই চেয়েছেন। এবং রেইনি হায়াডেস যেটাকে বলা হচ্ছে, এটা কি সিম্বলাইজ করছে? এটা ডেঞ্জারাস সিজকে সিম্বলাইজ করছে, যেটা তাকে আরো বেশি ইন্সপায়ার করতো। তাহলে আগের লাইনটার সঙ্গে একটুখানি মিলিয়ে নেবে। ভেক্সড দ্য ডিম সি আই এম বিকাম আ নেম, বলছে ভেক্সড বলতে উত্তাল করে তোলা, ডিম বলতে ধূসর রঙের কথা বলা হচ্ছে। বলছে বর্ষার সেই তারা, যেটাকে হায়াডেস বলা হলো আগের লাইনে, সেই ধূসর তারাটা কি করেছে জানো? সরি, ধূসর তারা নয়, ধূসর সমুদ্রকে উত্তাল করে দিয়েছে। আর আমি এখন কেবল একটা নাম হয়ে গেছি, যে আই এম বিকাম আ নেম, আমি শুধুমাত্র একটা নাম হয়ে গেছি। ফর অলওয়েজ রোমিং উইথ আ হাংরি হার্ট, কারণ আমি সব সময় একটা তৃষ্ণার্ত, হাংরি বলতে কি তৃষ্ণার্ত, রোমিং মানে ঘুরে বেড়ানো, একটা তৃষ্ণার্ত হৃদয় নিয়ে যেন ঘুরে বেড়াচ্ছি, ঘুরে বেরিয়েছি। মাচ হ্যাভ আই সিন অ্যান্ড নোন, আমি বহু জিনিস দেখেছি এবং জেনেছি। কি কি দেখেছি? সিটিজ অফ মেন, বহু মানুষের শহর দেখেছি। অ্যান্ড ম্যানার্স, ম্যানার্স বলতে কি তাদের আচরণ দেখেছি। ক্লাইমেটস, তাদের যে জলবায়ু সেটা দেখেছি। কাউন্সিলস, তাদের সভা দেখেছি। গভর্নমেন্টস, সরকার দেখেছি। মাইসেলফ নট লিস্ট বাট অনার্ড অফ দেম অল, এবং আমি নিজেও খুব একটা গুরুত্বহীন নই। অনার্ড বলতে কি সম্মানিত হওয়া, বরং সকলের কাছ থেকেই আমি সম্মানিত হয়েছি। তাহলে এখানে ইউলিসিস ক্লিয়ারলি স্টেটস আই এম বিকাম আ নেম, মানে নাও হি ইজ মোর লেজেন্ড দ্যান আ লিভিং বিং। আর জীবনের অ্যাডভেঞ্চারাস অংশগুলো তাকে এক আইকনিক ফিগার বানিয়ে দিয়েছে। এটা ভালো করে মাথায় রাখবে যে তিনি যেন একটা আইকনিক ফিগার হয়ে গেছেন। হাংরি হার্ট বলতে কি বোঝাচ্ছে? একটা ডিপ ইমোশনাল ড্রাইভ, যেটা তিনি বলতে চাইছেন কিসের মাধ্যমে? যে হি অলওয়েজ রোমড নেভার সেটেল, তিনি সারাক্ষণ বিভিন্ন দেশ, সিটি, কালচার, গভর্নমেন্ট দেখেছেন। হি গ্যাদার্ড রিচ এক্সপিরিয়েন্সেস ফ্রম এভরিওয়্যার, প্রত্যেকটা জায়গা থেকে তিনি কিছু না কিছু এক্সপিরিয়েন্স নিয়েছেন। অ্যান্ড ইম্পর্টেন্টলি তিনি কি বলছেন? আই ওয়াজ নট ইগনোরড, আমাকে কেউ কখনোই ইগনোর করেনি, বরং সব জায়গায় তিনি কি হয়েছেন? অনার্ড হয়েছেন। বোঝা গেল? অ্যান্ড ড্রাঙ্ক ডিলাইট অফ ব্যাটল উইথ মাই পিয়ার্স, আমি পিয়ার্স বলতে কি এখানে সমসাময়িক যারা সঙ্গী ছিল তাদেরকে বলেছে পিয়ার্স। ড্রাঙ্ক মানে আবার বললাম যে ড্রাঙ্ক মানে শুধু পান করা নয়, এখানে উপভোগ করা। ডিলাইট মানে আনন্দ, বলছে আমি আমার সঙ্গীদের সঙ্গে যুদ্ধের আনন্দকে উপভোগ করেছি, মানে যুদ্ধটাও তার কাছে কিসের মতো? আনন্দের মতো, তার কারণ তার মধ্যে রিস্ক আছে, তার মধ্যে অ্যাডভেঞ্চার আছে। ফার অন দ্য রিঙ্গিং প্লেন্স অফ উইন্ডি ট্রয়, তাহলে বহু দূরে, রিঙ্গিং বলতে কি যেন প্রতিধ্বনিত হচ্ছে বাতাসের মধ্যে দিয়ে ট্রয়ের যে শব্দটা, মানে ট্রয়ের যুদ্ধটা তার কাছে ঘটেছে এবং সেই যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছিলেন। তা সেই সমতল ভূমিতে সেই যে যুদ্ধ হয়েছিল সেটা যেন বহু দূর থেকে যেন শব্দ করছে। আই এম আ পার্ট অফ অল দ্যাট আই হ্যাভ মেট, বলছে আমি সব কিছুর অংশ হয়ে গেছি, যেগুলোর সঙ্গে আমি মিলিত হয়েছি। অর্থাৎ আমি যা যা দেখেছি, যাই করেছি না কেন, আমি সেগুলোর একটা কি হয়ে গেছি? পার্ট হয়ে গেছে, অংশ হয়ে গেছি। Yet all experience is an arch hitherto gleams that untraveled world whose margin fades, বলছে আর্চ মানে কি এক ধরনের খিলানকে বলা হয় আর্চ বা গেট মনে করতে পারো।
ওয়েদার টু বলতে যার ভিতর দিয়ে, গ্লিমস বলতে যেখানে ঝলক দেখা যায়, আনট্রাভেল বলতে অজানা, মার্জিন বলতে যেন যেখানে প্রান্তটা রয়েছে, আর ফেডস মানে হচ্ছে মুছে যাচ্ছে। তাই তিনি কি বলতে চাইছেন যে তবুও প্রতিটি অভিজ্ঞতায় যেন এক খিলান যার মধ্যে দিয়ে আমি যাত্রা করছি। মানে একটা গেট থেকে বার হচ্ছেন, তিনি সামনে কি দেখতে পাচ্ছেন, একটা আনট্রাভেল ওয়ার্ল্ড রয়েছে। তার মানে এই যে জ্ঞানটা যেটা তার কাছে রয়েছে, তিনি যেটা বলছেন যে নলেজ ইজ আনএন্ডিং, এটার কোনো শেষ নেই। এবং যখনই তিনি একটা দরজা, একটা গেট পার করে অন্য জায়গায় যাচ্ছেন, তিনি আবার যেন একটা নতুন জগৎ দেখতে পাচ্ছেন। তাহলে এই লাইনে তিনি কি বলছেন যে আই হ্যাভ ড্রাঙ্ক দ্য ডিলাইট অফ ব্যাটেল, মানে যুদ্ধ তার কাছে একটা ইন্টেন্স আনন্দের এক্সপিরিয়েন্স ছিল। যুদ্ধ জেনারেলি খুব ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স হয়, কিন্তু ইউলিসিসের কাছে একটা আনন্দের এক্সপিরিয়েন্স, স্পেশালি উইথ হিজ পিয়ার্স, মানে যারা তার লেভেলের সমান সাহসী এমন লোক নয়। এখানে যাদেরকে তিনি বলছেন কি আনসিভিলাইজড রেস, অসভ্য জাতিকে বলা হচ্ছে, কিন্তু তার যে কমরেডসরা তাদেরকে কিন্তু সেই কথাটা বলছেন না। তিনি বলছেন তাদের সঙ্গে যারা তার মতোই সাহসী, তাদের সঙ্গে খুব আনন্দ উপভোগ করেছেন। ট্রয়ের যে ব্যাটেল ফিল্ড ছিল, এটা ওয়ান অফ দ্য মোস্ট আইকনিক পার্টস অফ হিজ জার্নি বলা যেতে পারে, যেখানে যুদ্ধের শব্দ আর হাওয়া মিলেমিশে একটা এপিক মোমেন্ট তার জন্য তৈরি করেছিল। ফরএভার অ্যান্ড ফরএভার হোয়েন আই মুভ, ফরএভার মানে যেন চিরকাল, আর মুভ মানে হচ্ছে এগিয়ে যাওয়া। বলছে আমি যতবারই এগিয়ে যাই, সেই অজানা জগৎ যেন চিরকাল সামনে আরো বেশি প্রসারিত হতে থাকছে। ওই যে বললাম যে তার নলেজটা কি মনে হচ্ছে, যেন যতটা তিনি এগিয়ে যাচ্ছেন, তার নলেজ যেন মনে হচ্ছে ততটাই কম ছিল, আরো আমাকে নলেজ গেইন করতে হবে। হাউ ডাল ইট ইজ টু পজ টু মেক অ্যান এন্ড, খুব ইম্পর্টেন্ট লাইন। ডাল মানে হচ্ছে বিরক্তিকর, এখানে পজ মানে থামা, আর এন্ড মানে হচ্ছে শেষ করা। বলছে এক জায়গায় থেমে যাওয়া আর সবকিছুর শেষ টানাটা তার কাছে খুবই বিরক্তিকর, যেটা তার ভাবলেই হয়তো খারাপ লাগছে। টু রাস্ট আনবার্নিশড, নট টু শাইন ইন ইউজ। রাস্ট মানে মরচে পড়া, আনবার্নিশড মানে হচ্ছে যেখানের মধ্যে শাইনটা চলে যাওয়া, নট টু শাইন ইন ইউজ বলছে মরচে ধরে যাওয়া, অথবা কাজে না লেগে লেগে কি হয়ে যাচ্ছে, আমি যেন আনবার্নিশড হয়ে যাচ্ছি। তাই তিনি কি বলছেন, নট টু শাইন ইন ইউজ, এবং ব্যবহারের মাধ্যমে, মনে করেন তলোয়ারটাকে যদি ব্যবহার না করা হয় সেটাই জং পড়ে যাবে। তা তিনি নিজেকে সেই তলোয়ারের মতো মনে করছেন, যেটাকে ইউজ করলে তার শাইনটা বজায় থাকবে। তাকে যদি ফেলে রেখে দেওয়া হয়, সেটা যতই মূল্যবান হোক, যতই ভালো জিনিসের হোক, তার মধ্যে কিন্তু যে সময়ের ছাপটা পড়তে থাকবে। অ্যাজ দো টু ব্রিথ ওয়ার লাইফ, একটু আগে আমি বললাম যে নিঃশ্বাস নেওয়াটাই মনে হচ্ছে যেন তার কাছে এখন জীবন। তখন এমন একটা জায়গা আছে যেখানে কোনো এক্সপিরিয়েন্স নেই, কোনো নলেজ নেই, কিছু তিনি এক্সপ্লোর করতে পারছেন না, তা তার মনে হচ্ছে যেন নিঃশ্বাস নেওয়াটাই তার কাছে জীবন। লাইফ পাইলড অন লাইফ ওয়ার টু লিটল অ্যান্ড অফ ওয়ান টু মি, বলছে এই সব কিছুই যেন খুব অল্প তার কাছে, এবং তার একটি মাত্র জীবন কখনো যেন যথেষ্ট নয়। কারণ তিনি চাইছেন যে একটা জীবন নিয়ে আমি কি করবো, আমার আরো জীবন লাগবে, আমি যদি সবকিছুকে এক্সপিরিয়েন্স করতে চাই। তাহলে এখানে কবি কি বলতে চাইছেন, বা ইউলিসিস যেটা বলতে চাইছেন, ইউলিসিস সবচেয়ে পাওয়ারফুল রিফ্লেকশন একটা, যেটা তিনি বলছেন ফরএভার অ্যান্ড ফরএভার হোয়েন আই মুভ। তার মানে জার্নি কখনো শেষ হয় না, যতবারই সে এগিয়ে যায় দেয়ার্স অলওয়েজ মোর। পজ মানে থেমে যাওয়া, আর এন্ড মানে সবকিছু শেষ, আর সেটা তার কাছে ডাল অর্থাৎ মিনিংলেস। খুব ভালো করে বুঝবে। টু রাস্ট আনবার্নিশড, এখানে সে বলছে যদি কিছু ইউজ না হয় তবে সেটা মরচে পড়ে যায়। জাস্ট লাইক আ শোর্ট সাইন্স অনলি ইন ইউজ, যেটা এক্ষুনি বললাম। হিউম্যান লাইফ অনলি ম্যাটার্স হোয়েন ইট ইজ অ্যাক্টিভ অ্যান্ড পারপাসফুল। হি ক্রিটিসাইজেস দোজ হু থিঙ্ক জাস্ট টু ব্রিথ ইন লাইফ, তার মতে সিম্পলি জীবিত থাকা মানেই কিন্তু লিভিং নয়। লাইফ পাইলড অন লাইফ, মানে যদি 1000 বছরও বাঁচা যেত তবুও তার টু লিটিল হতো তার কাছে, কারণ তার কাছে জীবন মানে হচ্ছে অ্যাকশন, ডিসকভারি আর স্ট্রাইভিং। লিটল রিমেইনস বাট এভরি আওয়ার ইজ সেভ, লিটল মানে সামান্য, আর রিমেইনস মানে বাকি আছে, সেভড মানে যেটাকে কাজে লাগানো হচ্ছে। বলছে এটা খুব সামান্য সময় আমার জীবনের বাকি, কিন্তু প্রতিটি মুহূর্তকে আমি কাজে লাগাতে চাই। ফ্রম দ্যাট ইটার্নাল সাইলেন্স, ইটার্নাল সাইলেন্স বলছে সেই চিরকালের যে নীরবতা, যেটাকে তিনি মৃত্যু বলা যেতে পারে। তা বলছে কারণ সেই যে চিরকালের নীরবতা, সামথিং মোর, তার আগে আমি আরো কিছু মিনিংফুল জিনিস পেতে চাই। আ ব্রিঞ্জার অফ নিউ থিংস, ব্রিঞ্জার মানে যে কোনো কিছুকে নতুন নিয়ে আসে, বাহক বলতে পারো। আর ভাইল মানে হচ্ছে লজ্জাজনক বা জঘন্য বলা যেতে পারে। তা প্রতিটি মুহূর্ত যেন নতুন কিছুর বাহক, আর নিজেকে লুকিয়ে রাখা তার কাছে কি লজ্জাজনক বলে মনে হচ্ছে। যে যদি আমি কোনো কিছুর বাহক না হতে পারি, আমি নিজের ঘরের মধ্যে লুকিয়ে থাকি, তাহলে এটা আমার কাছে খুবই লজ্জাজনক ব্যাপার। ফর সাম 3 sons টু স্টোর অ্যান্ড হোল্ড মাই সেলফ, আমি যদি কয়েকটা দিনের জন্য নিজেকে জমিয়ে রাখি, কয়েকটা দিনের জন্য বলে কি 3 দিনের কথা বলতে পারে, যে 3 sons বলেছেন, যে 3 দিনের জন্য যদি নিজেকে জমিয়ে রাখি, নিজের শক্তিকে লুকিয়ে রাখি, তবে সেটা কি হবে আমার কাছে মিনিংলেস হবে, অর্থাৎ তার কোনো মানে দাঁড়াচ্ছে না। অ্যান্ড দিস গ্রে স্পিরিট ইয়ার্নিং ইন ডিজায়ার, গ্রে স্পিরিট বলতে তার সেই বয়স্ক যে আত্মাটা, সোলটা, তাকে বলা হচ্ছে যে বয়স্ক আত্মাটা, এটা কি বলছে ইয়ার্নিং ইন ডিজায়ার, এখনো আগ্রহে যেন জ্বলছে, সে নতুন কিছু জানতে চাইছে।
তাহলে এই লাইনগুলোতে ইউলিসিস যেটা বোঝাচ্ছে যে ভেরি লিটল টাইম রিমেইনস, এখনো লাইফ তার শেষের পথে, কিন্তু সে কি বলছে যে এভরি আওয়ার ইজ সেভড, মানে প্রতিটা মুহূর্ত আমি ভ্যালিউ করি। তাই তিনি টাইম ওয়েস্ট করতে চাইছেন না ওই যে ইটার্নাল সাইলেন্স, ডেথের আগে। এখানে ইটার্নাল সাইলেন্স মানে কিন্তু কি বললাম যে মৃত্যুকে বোঝাচ্ছেন। তা তিনি আরো কিছু করতে চাইছেন ওই ফাইনাল এন্ডের আগে। এবং টাইমকে কি বলছেন, হি কলস টাইম আ ব্রিঞ্জার অফ নিউ থিংস, মানে এখনো প্রতিদিন তাকে নতুন কিছু না কিছু দিতে পারে যদি সে অ্যাক্টিভ থাকে, কিন্তু যদি সে এখানে এইভাবেই পড়ে থাকে তাহলে তার জীবনের কোনো মূল্য নেই বলে তিনি সে মনে করছেন। সেটাকে তিনি কি বলছেন, ভাইল বলছেন, জঘন্য বলছেন, শেমফুল ওয়েস্ট অফ, তার যে পোটেনশিয়াল সেই পোটেনশিয়ালে যেন ওয়েস্ট হচ্ছে তার কারণ। এবং ফাইনালি যেটা তিনি বলছেন যে নিজেকে তিনি একটা কি বলছেন, গ্রে স্পিরিট। গ্রে স্পিরিট বলতে তিনি এজেড এর কথাই বলছেন, কিন্তু এই যে আত্মা এখনো ডিজায়ার লঙ্গিং এ পূর্ণ, সে আজও নতুন কিছু জানতে চায়, সিক করতে চায়, রেস্ট করতে কিন্তু চায় না। টু ফলো নলেজ লাইক আ সিঙ্কিং স্টার, ফলো মানে অনুসরণ করা, নলেজ মানে জ্ঞান, আর সিঙ্কিং মানে কিন্তু সে ডুবে যাওয়া, সিঙ্কিং স্টার বলতে ডুবে যাওয়া সেই নক্ষত্র বা তারাকে বলা হচ্ছে। বলছে আমি জ্ঞান অনুসরণ করতে সেই ডুবে যাওয়ার নক্ষত্রের মতো হব, মানে ডুবে যাওয়ার নক্ষত্র যেখান থেকে ডুবে যাচ্ছে সেই পর্যন্ত যাব। বিয়ন্ড দ্য আটমোস্ট বাউন্ড অফ হিউম্যান থট, যেটা মানুষের চিন্তার চরম সীমাও ছাড়িয়ে যায়, মানে মানুষ যতটা চিন্তা করতে পারবে না আমি সেইখানে যেতে চাই, তো আমাদের মন যেখানে যেতে চাইছে না বা মন যেখানে যেতে পারবে না, ইউলিসিস বলছেন যে আমি সেইখানে যাব। দিস ইজ মাই সান মাইন ওল্ড টেলিম্যাকাস, বলছে এটা আমার ছেলে, আমার নিজের টেলিম্যাকাস। এবার তিনি তার ছেলের পরিচয় দিচ্ছেন যে তার ছেলে মাইন ওন, বলছে কি আমার নিজের ছেলে টেলিম্যাকাস। টু হুম আই লিভ দ্য সেপ্টার অ্যান্ড দ্য আইল, সেপ্টার মানে হচ্ছে রাজদণ্ড আর আইল মানে হচ্ছে দ্বীপ, বলছে যার হাতে আমি আমার রাজদণ্ড আর আমার এই দ্বীপের দায়িত্বটা তুলে দিচ্ছি। ওয়েল লাভড অফ মি ডিসার্নিং টু ফুলফিল, যেটা পরের এতে কমপ্লিট হবে। ওয়েল লাভড বলতে আমার অত্যন্ত প্রিয় এবং যথেষ্ট বুদ্ধিমান, ডিসার্নিং বলতে বুদ্ধিমান বা বিচক্ষণ, ফুলফিল যে সম্পূর্ণ করবে। তাহলে এখানে যেটা এই 5টা লাইনে তিনি বলতে চাইছেন যে তিনি নলেজকে সিঙ্কিং স্টারের মতো ফলো করতে চান, মানে তার কাছে নলেজ হচ্ছে এমন কিছু যা অন্ধকারে হারিয়ে যেতে যেতে যেন কি করছে, আলো দেখাচ্ছে। এই স্টার একটা সিম্বল অফ আনরিচেবল উইজডম বলা যেতে পারে, যে উইজডমটাকে মানুষ পায় না, মানে সে এমন জিনিসের পেছনে ছুটতে চায় যা অর্ডিনারি সাধারণ মানুষের চিন্তারও বাইরে। এরপর সে কি করছে, নিজের ছেলের ইন্ট্রোডাকশন দিচ্ছে যে টেলিম্যাকাস যা তার নিজের ছেলে, এবং তিনি সেটা বলছেন যে তিনি খুব তার উপরে প্রাউড এবং তিনি তার হাতেই সব দায়িত্ব ছেড়ে দিতে চাইছেন, মানে রাজ্যের দায়িত্বটা তিনি নিজের ইচ্ছায় ছেলের হাতে তুলে দিচ্ছেন। তার কারণ যা এটা ভালো করে তিনি জানেন যে এটা তার কিন্তু রোল নয়। এবং তিনি কি বলছেন যে টেলিম্যাকাস ইজ ওয়েল লাভড অ্যান্ড ডিসার্নিং, মানে সে বুঝে গেছে যে তার যে ছেলে সে কিন্তু রুল করতে পারবে, তার কারণ সে ওয়াইজ, স্টেবল এবং প্র্যাকটিক্যাল। তাহলে ইউলিসিস নিজের সঙ্গে কিন্তু নিজের ছেলেকে সেপারেট করছে ড্রিম আর ডিউটি এর মাধ্যমে, যেটা আগেই বললাম যে কন্ট্রাস্ট আছে বাবা এবং ছেলের মধ্যে, ইউলিসিস এবং টেলিম্যাকাসের মধ্যে। দিস লেবার বাই স্লো প্রুডেন্স মেক মাইল, আগের লাইনটার সঙ্গে কানেক্ট করো, তাহলে কি বলছে যে এই দায়িত্ব হলো ধৈর্য, প্রুডেন্স বলতে কি বিচক্ষণতা, ধৈর্য ও বিচক্ষণতা দিয়ে এই জাতিকে, মানে এই যে অসভ্য জাতি তিনি বলছেন, এই জাতিকে শান্ত করার জন্য তোমার অনেক ধৈর্য লাগবে, তার কারণ যারা অসভ্য হবে তাদের সঙ্গে যদি তুমি ধৈর্য না দেখাও তাহলে কিন্তু তোমাকেই সমস্যায় পড়তে হবে, তুমি তাদেরকে কখনোই রুল করতে পারবে না। আর রাগেড পিপল, রাগেড বলতে আবার সেই ওই রুক্ষ জাতি অর্থাৎ অসভ্য জাতিকে তিনি বোঝাচ্ছেন। অ্যান্ড থ্রু সফট ডিগ্রিজ, সফট ডিগ্রিজ বলতে কি খুব কোমল ভাবে ধীরে ধীরে এদেরকে উন্নত করতে হবে, একদিন এদেরকে উন্নত করা সম্ভব নয়। সাবডিউ দেম টু দ্য ইউজফুল অ্যান্ড দ্য গুড, তাদেরকে কোনো কিছু উপকারী বা কোনো ভালো কাজেতে বা ভালো গুণেতে নিজের বশে আনার জন্য তাদেরকে ধীরে ধীরে বোঝাতে হবে। মোস্ট ব্লেমলেস ইজ হি, বলছে সে একেবারে নির্দোষ, সে বলতে কি ইউলিসিসের কথা বলা হচ্ছে যে ইউলিসিস একেবারে নির্দোষ। সেন্টার্ড ইন দ্য স্ফিয়ার অফ কমন ডিউটিজ ডিসেন্ট নট টু ফেল, বলছে এবং নিজের কর্তব্যের স্ফিয়ার, স্ফিয়ার বলতে কি গণ্ডিতে যেন সে সেন্টার্ড হয়ে আছে। কমন ডিউটিস বলতে সাধারণ যে রেগুলারের কাজকর্ম, দৈনন্দিন যে কর্তব্য সেটাকে বলা হচ্ছে। আর ডিসেন্ট বলতে উপযুক্ত, বলছে প্রতিদিনের সাধারণ দায়িত্ব সে পালন করবে এবং ব্যর্থ না হওয়াটাই হচ্ছে তার স্বভাব, অর্থাৎ সে ব্যর্থ হবে না। আমি হয়তো ব্যর্থ হয়ে যাচ্ছি কিন্তু আমার ছেলে টেলিম্যাকাস সে এই কাজটা করতে কখনোই ব্যর্থ হবে না। ইউলিসিস এখানে যেটা স্পষ্ট করে বলছে যে টেলিম্যাকাসের কাজটা এক ধরনের লেবার, কিন্তু এটা হিরোইক অ্যাডভেঞ্চার নয়, যেটা তার যে অ্যাডভেঞ্চার এটা হয়তো নেশন বিল্ডিং করা যেতে পারে কিসের মাধ্যমে, স্লো প্রুডেন্স অর্থাৎ ধৈর্য আর বুদ্ধি দিয়ে মানুষের মনটাকে সে জয় করতে পারবে। কিন্তু হি ইজ নট লিডিং ওয়ারিয়ার্স, যেটা ইউলিসিস করছে। সে কি করছে, সে ওয়ারিয়ার্সদের, যোদ্ধাদেরকে যেন লিড করছেন। কিন্তু এখানে ইউলিসিস টেলিম্যাকাস কি করবে, সফট ডিগ্রিজ এর মাধ্যমে এদেরকে ভালো পথে নিয়ে আসবে।
সাবডিউ টু দ্য ইউজফুল অ্যান্ড দ্য গুড, এটা বলার কি অর্থ, যে নিজের প্রজাদের ডিসিপ্লিন এবং মরালিটি শেখাতে পারবে। ইউলিসিস বলছে যে তার ছেলে মোস্ট ব্লেমলেস, মানে তার মতো সে ফ্লড নয়, তার মতো সে কোনোভাবে স্পয়েলড নয়, সে কি সেন্টার্ড, কাম, গ্রাউন্ডেড, যেটা কমন ডিউটিস পালন করার জন্য খুবই দরকার। আর কি বলছেন, অ্যান্ড হি ইজ ডিসেন্ট নট টু ফেল, মানে তিনি জানেন যে টেলিমেকাস কখনো ডিউটি থেকে পিছিয়ে যাবে না। এই অংশে যেটা ইউলিসিস বোঝাতে চাইছেন, যে ইউলিসিস তার ছেলের যে নেচার সেটাকে তিনি রেসপেক্ট করছেন, কিন্তু সেটা তার নিজের অ্যাডভেঞ্চারাস নেচার থেকে একেবারে কিন্তু আলাদা। ইন অফিসেস অফ টেন্ডারনেস অ্যান্ড পে মিড অ্যাডোরেশন টু মাই হাউস হোল্ড গডস, অফিসেস বলতে কিন্তু এখানে কর্তব্য, টেন্ডারনেস বলতে ওই সফট ডিগ্রি যেটাকে কোমলতা, আর পে মানে হচ্ছে প্রদান করা, অ্যাডোরেশন মানে কি ভক্তি, আর হাউস হোল্ড গডস বলতে যে পারিবারিক দেবতা বা পূর্বপুরুষদের যে স্মৃতি সেটাকেই বোঝানো হচ্ছে। বলছে সে কোমলতা বা টেন্ডারনেসের মাধ্যমে কি করবে, তার কর্তব্য পালন করবে এবং প্রাপ্য সম্মান দেবে। কাদেরকে সম্মান দেবে? তাদের যে গৃহ দেবতা, তাদের উপযুক্ত ভক্তি প্রদর্শন করে তাদেরকেও সম্মান দেবে। When I am gone, he works his work, I mine. খুব ইম্পর্টেন্ট লাইন এটা, বলছে আমি না থাকলে সে তার কাজ করবে আর আমি আমার কাজ করব। There lies the port, the vessel puffs her sail. পোর্ট বলতে বন্দরকে বোঝানো হচ্ছে, ভেসেল বলতে তার যে জাহাজ, আর পাফস মানে হচ্ছে ফুলে ওঠা, সেল মানে হচ্ছে পাল। বলছে ওখানে বন্দর রয়েছে, জাহাজটি তার পালটা যেন ফুলিয়ে তুলছে। There গ্লুম দ্য ডার্ক ব্রড সিজ মাই মেরিনার্স, গ্লুম মানে অন্ধকারে থাকা, আর ব্রড মানে বিশাল আকার বিস্তৃত, মেরিনার্স বলতে নাবিকদের কথা বলা হচ্ছে। বলছে ওই অন্ধকারে বিস্তৃত সমুদ্র যেন ছায়া ফেলছে এবং তিনি তার সঙ্গী নাবিকদেরকে যেন প্রস্তুত হতে বলছেন। এই যে পাঁচটা লাইন, এখানে তিনি কি বলতে চাইছেন, যে তার ছেলে শুধু রুলার নয়, সে ইমোশনালি গ্রাউন্ডেড, কারণ সে নিজের কর্তব্য টেন্ডারনেস দিয়ে পালন করবে। হি ইভেন অনার্স দ্য হাউস হোল্ড গডস, তার মানে সে তাদের যে ট্র্যাডিশন, ফ্যামিলি ভ্যালিউস এবং তাদের অ্যানসেস্টার্সদের প্রতি কিন্তু রেসপেক্টফুল। ইউলিসিস আরো কি বলছেন, যে হি ওয়ার্কস হিজ ওয়ার্ক, আই মাইন্ড। এখানে ক্লিয়ার ডিভিশন দেখানো হচ্ছে, যে ইউলিসিস বুঝতে পারছেন যে তাদের যে জীবনের পারপাস সেটা কিন্তু ডিফারেন্ট, তাই সে নিজস্ব পথে ফিরে যাচ্ছে। এবং হঠাৎ করে তার যে টোনের সুইচ হচ্ছে এবং সে রিফ্লেকশন থেকে অ্যাকশনের দিকে যাচ্ছে, মানে এবার সে তার বন্দরের দিকে তাকাচ্ছে এবং দেখছে যে তাদের যে জাহাজটা সেটা যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এটা একটা গ্লুম দ্য ডার্ক ব্রড সিজ, এটা সিম্বলিক, আর ভাস্ট মিস্টিরিয়াস ওশেন যেন তাকে আবার ডাকছে। তাই তিনি কি করছেন, তার যে লয়াল ম্যারিনার্সদের প্রস্তুত থাকার জন্য বলছেন বা প্রস্তুত হতে বলছেন এই যে ফাইনাল জার্নি সেটার জন্য। সোলস দ্যাট হ্যাভ টয়েলড, টয়েলড বলতে কঠোর পরিশ্রম করা, সোলস বলতে আত্মা, এখানে সহযোদ্ধাও বলা যেতে পারে। অ্যান্ড রট অ্যান্ড থট উইথ মি, রট মানে সৃষ্টি করা, থট মানে চিন্তা করা। বলছে সেই আত্মারা যারা আমার সঙ্গে কঠোর পরিশ্রম করেছে, কিছু রট মানে কি বললাম, সৃষ্টি করা, কিছু সৃষ্টি করেছে, আবার গভীরভাবে চিন্তাও করেছে, মানে তার সঙ্গে তার যে সঙ্গীদের খুবই মিল রয়েছে। দ্যাট এভার উইথ আ ফ্রলিক ওয়েলকাম টুক, ফ্রলিক বলতে কি খুবই আনন্দপূর্ণ, ওয়েলকাম মানে স্বাগত জানানো, আর টুক মানে হচ্ছে গ্রহণ করা। বলছে যারা সবসময় আনন্দের সঙ্গে হাসি মুখে সমস্ত কিছুকে গ্রহণ করেছে, খুব ইম্পর্টেন্ট জিনিস এটা। দ্য থান্ডার অ্যান্ড দ্য সানশাইন অ্যান্ড অপোজড ফ্রি হার্টস, ফ্রি ফোরহেডস, ইউ অ্যান্ড আই আর ওল্ড। তা তিনি কি বলছেন, যে থান্ডার মানে ঝড় বৃষ্টি, যেটাকে কষ্ট বলা যেতে পারে, থান্ডার এখানে তাদের সাফারিংকে সিম্বলাইজ করছে। আর কি বলছেন, সানশাইন বলছে তারা ঝড় রোদ্দুর সবকিছুর সম্মুখীন হয়েছে, কিন্তু এর আগের লাইনটাতে যেটা তিনি বললেন যে তারা সবকিছুকেই একইভাবে স্বাগত জানিয়েছে। ফ্রি হার্টস, ফ্রি ফোরহেডস, ফ্রি হার্টস বলতে কি স্বাধীন মন, ফ্রি ফোরহেডস বলতে কপাটগুলোর কথা বলা হচ্ছে। বলছে ইউ অ্যান্ড আই আর ওল্ড, এবং তুমি এবং আমরা সকলেই যেন বুড়ো হয়ে গেছি, কিন্তু আমাদের হার্ট এখনো ফ্রি, আমাদের ফোরহেডস এখনো ফ্রি। ওল্ড এজ হ্যাড ইয়েট হিজ অনার অ্যান্ড হিজ টয়েল, বলছে তবুও বার্ধক্য, তাদের যে ওল্ড এজ, এরও নিজস্ব সম্মান আছে এবং পরিশ্রম করার ক্ষমতা আছে। এখানে ইউলিসিস তার মেরিনারদের প্রতি যে ডিপ অ্যাডমিরেশন, প্রশংসা, সেটা বোঝাচ্ছেন। তার কারণ তিনি তাদের কি বলছেন, সোলস মানে নট জাস্ট ফিজিক্যাল কম্পেনিয়ন, সোলস বলতে শুধুমাত্র ফিজিক্যাল নয় কিন্তু, বাট ফেলো স্পিরিটস, যারা তার সঙ্গে লড়েছে, কাজ করেছে, এবং দে অলসো থট ডিপলি, দে অলওয়েজ ওয়েলকাম এভরি সিচুয়েশন, তারা প্রত্যেকটা জিনিসকে ওয়েলকাম জানিয়েছে, সেটা হার্ডশিপ মানে থান্ডারের মাধ্যমে বোঝানো হয়েছে, সানশাইনকে জয় বোঝানো হয়েছে, উইথ আ ফ্রলিক স্পিরিট, সবসময় হাসি মুখে তারা গ্রহণ করেছে। এবং এই যে ফ্রি হার্টস, ফ্রি ফোরহেডস, এটার দ্বারা কি বোঝাচ্ছে, তারা মেন্টালি ইন্ডিপেন্ডেন্ট, তারা খুবই প্রাউড, বোল্ড, তাদের কপালে যেন ডিগনিটি আর মনটা হচ্ছে কারেজিয়াস। এবং তারপরে তিনি কি বলছেন, ইউ অ্যান্ড আই আর ওল্ড, তার কারণ তিনি স্বীকার করছেন যে তারা বৃদ্ধ হয়ে গেছে, কিন্তু এটা কোনো রকম উইকনেস নয়। হি এন্ডস
বাই সেইং ওল্ড এজ হ্যাথ ইয়েট ইটস অনার অ্যান্ড হিজ টয়েল, মানে বার্ধক্য মানেই কিন্তু অবসর নয়, বরং এটা এমন একটা ফেজ যেখানে অনার থাকে, রেসপন্সিবিলিটি থাকে এবং অ্যাকশন এখনো এদের কাছে কিন্তু পসিবল। ডেথ ক্লোজেস অল বাট সামথিং ইয়ার অ্যাট দ্য এন্ড। ডেথ মানে মৃত্যু, ক্লোজেস মানে শেষ করে দেয়, ইয়ার মানে হচ্ছে আগে। বলছে মৃত্যু সব কিছুকে শেষ করে দেয়, কিন্তু সেই শেষের আগেও কিছু না কিছু কিন্তু করা সম্ভব। সাম ওয়ার্ক অফ নোবেল নোট, এখনো কোনো মহৎ কাজ করা যেতে পারে। মে ইয়েট বি ডান, বললেন যে এখনো মহৎ কোনো কাজ করা যেতে পারে। নট আনবিকামিং মেন দ্যাট স্ট্রোভ উইথ গডস, যেটা একেবারেই আনবিকামিং বলতে কি অযোগ্য নয়, ঠিক আছে, তো তারা কিন্তু এখনো অযোগ্য নয়, তার কারণ তারা কাদের সঙ্গে লড়েছে, তারা দেবতাদের সঙ্গেও লড়েছে। দ্য লাইটস বিগিন টু টুইঙ্কেল ফ্রম দ্য রক্স, বলছে এই পাথরগুলোর ফাঁক দিয়ে আলোটা যেন কি করছে, টুইঙ্কেল করছে, ঝলমল করছে। দ্য লং ডে ওয়েইনস, ওয়েইনস বলতে ক্ষয়প্রাপ্ত হওয়া, এখানে শেষ হওয়া বোঝাচ্ছে। দ্য স্লো মুন ক্লাইম্স, বলছে এই লম্বা যে দিন সেটা শেষ হয়ে যাচ্ছে আর ধীরে ধীরে চাঁদ উঠছে। দ্য ডিপ, এটা পরের লাইনের সঙ্গে কানেক্ট হলে তোমরা বুঝতে পারবে, যেখানে যেটা ইউলিসিস বলতে চাইছেন তার ফাইনাল ফিলোসফিক্যাল ডিক্লারেশন দিচ্ছেন এখানে তিনি। ডেথ ক্লোজেস অল, মানে মৃত্যু সবকিছু শেষ করে দেয়, বাট হি স্টিল বিলিভ সামথিং ইয়ার অ্যাট দি এন্ড মে ইয়েট বি ডান, অর্থাৎ তিনি বলছেন যতক্ষণ তিনি বেঁচে আছেন মিনিংফুল কিছু এখনো কিন্তু করা পসিবল। হি টক্স অ্যাবাউট আ ওয়ার্ক অফ নোবেল নোট, তার মানে অর্থাৎ এমন একটা কাজ যা মানুষ মনে রাখবে, যেটা অর্ডিনারি নয়। অ্যান্ড হি সেজ দ্যাট হিজ ওয়ার্ক would not be unbecoming men that strove with gods, মানে এই যে সাহসী কাজ এমন পুরুষদের জন্য যারা একদিন দেবতাদের বিরুদ্ধেও দাঁড়িয়েছিল। এবং তারপরে তিনি সেটিংটা বোঝাচ্ছেন, সেটিংটা কি, দ্য লাইটস বিগিন টু টুইঙ্কেল ফ্রম দ্য রক্স, সানসেটের পরে ছোট ছোট যে আলো জ্বলছে, যেটা তাদের যেন ডিপার্চার করার একটা সিম্বলাইজ করছে। দ্য লং ডে ওয়েন্স, মানে দিনটা শেষ হয়ে আসছে এবং চাঁদটা ধীরে ধীরে উঠছে। আর দ্য ডিপ মানে হচ্ছে কিন্তু এই ভাস্ট সি কে বলাচ্ছে, তাদেরকে যেন শেষ অভিযানের জন্য ডাকছে। মোনস রাউন্ড উইথ মেনি ভয়েসেস, বলছে সমুদ্র যেন অনেক কণ্ঠে চারপাশে কান্নার মতো আওয়াজ করে তাদেরকে ডাকছে। মোনস মানে কান্নার মতো শব্দ করা। এবং তিনি কি বলছেন, কাম মাই ফ্রেন্ডস, চলো আমার বন্ধুরা, তিনি তার বন্ধুদের ডাক দিচ্ছেন। ইট ইজ নট টু লেট টু সিক আ নিউয়ার ওয়ার্ল্ড, এখনো কিন্তু নতুন কিছু খুঁজে বার করার জন্য আমাদের দেরি হয়ে যায়নি, এখনো আমরা নিউ ওয়ার্ল্ড খুঁজে পেতে পারি। নিউয়ার ওয়ার্ল্ড বলতে নতুন জগতের কথা বলা হচ্ছে, সিক মানে খুঁজে পেতে পারা। পুশ অফ, সিটিং ওয়েল ইন অর্ডার, স্মাইট দ্য সাউন্ডিং ফারোস, তা তিনি কি বলছেন, চলো আমরা রওনা হই। পুশ অফ মানে রওনা হয়, সিটিং ওয়েল ইন অর্ডার মানে ঠিকভাবে বসে, স্মাইট মানে আঘাত করা, কিসে আঘাত করবে তারা, সেই দ্য সাউন্ডিং ফারোস, সাউন্ডিং বলতে গর্জন করা আর ফারোস বলতে হচ্ছে ঢেউ, ভালো করে মাথায় রাখবে এটা, যে গর্জন তোলার ঢেউয়ের মাঝ দিয়ে আমরা কি করি, আমরা আঘাত করি, আমাদের ওই যে দাঁড়গুলো দিয়ে আমরা আঘাত করি এবং আগিয়ে যাই। ফর মাই পারপাস হোল্ডস টু সেল বিয়ন্ড দ্য সানসেট অ্যান্ড দ্য বাথস, তা তিনি কি বলছেন, আমার লক্ষ্য হচ্ছে সূর্যাস্তের ঊর্ধ্বে যাত্রা করা, মানে সূর্যাস্ত যেখানে হচ্ছে তার ওপারেও আমি যাব এবং সেই জায়গা পর্যন্ত যাব যেখানে সূর্যের আলোটাও যেন ধোঁয়া হয়ে পড়ে আছে, মানে যেখানে সূর্যের আলো নেই আমি সেখানেও যেতে চাইছি। এখানে ইউলিসিস যে টোনটা সেটা কিন্তু কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে, তোমরা বুঝতেই পারছো। এখানে শুধু সে রিফ্লেক্ট করছে না, এবার সে তার কমরেডদের অ্যাড্রেস করছে, কি বলছেন, কাম মাই ফ্রেন্ডস, মানে এই যে ফাইনাল জার্নি, এই জার্নিতে সে সবাইকে একসঙ্গে ডাকছে। মোনস রাউন্ড উইথ মেনি ভয়েসেস, এখানে সমুদ্র যেন জীবন্ত এবং তাদেরকে ডাকছে, পার্সনিফিকেশন করা হয়েছে, বুঝতেই পারছো, ইন্সপায়ার করছে, নেচার নিজেই যেন এই জার্নি এর অংশ, নেচারও চাইছে যে ইউলিসিস তার সঙ্গীদের নিয়ে আবার যাত্রায় বার হোক। দেন কি বলছেন তিনি, ইট ইজ নট টু লেট টু সিক আ নিউয়ার ওয়ার্ল্ড, এই লাইন আমাদের শেখায় যে বার্ধক্য হলেও নতুন কিছু খোঁজার ইচ্ছা কিন্তু কখনোই পুরো হয় না। এখানে ইউলিসিসকে আমরা যদিও দেখছি, এই ইউলিসিসের পেছনে কথাটা কে বলছে বলতো, কথাগুলো সব কিন্তু আমাদের অ্যালফ্রেড লর্ড টেনিসন বলছেন। পুশ অফ মানে কি বলছেন, লেটস বিগিন দ্য ভয়েজ, এখনই আমাদের সময়। সিটিং ওয়েল ইন অর্ডার, অর্থাৎ তিনি ডিসিপ্লিনের কথা বলছেন। তারা বলছে যে তারা ওল্ড হয়ে গেছে কিন্তু তারা এখনো অর্গানাইজড আছেন এবং এখনো তারা কেপেবল। বলছে স্মাইট দ্য সাউন্ডিং ফারোস, এই ফ্রেজটা কি বোঝাচ্ছে, যেন ঢেউকে আঘাত করা বোঝাচ্ছে এবং লাইফের চ্যালেঞ্জগুলোকে বোঝাচ্ছে, যে চ্যালেঞ্জের দিকে এগিয়ে যাওয়া। মাই পারপাস হোল্ডস মানে এখনো এই বয়সেও তার লক্ষ্য এখনো অ্যালাইভ, তিনি কিন্তু এখনো হেরে যাননি। বিয়ন্ড দ্য সানসেট মানে শুধু ফিজিক্যাল জার্নি নয়, এটা একটা মেটাফিজিক্যাল ভয়েজ বলা যেতে পারে। বিয়ন্ড দ্য নোন, বিয়ন্ড লাইফ ইটসেলফ, মানে জানা যতদূর আছে এই জানার বাইরেও তিনি যেতে চান। দ্য বাস অফ দ্য ওয়েস্টার্ন স্টার্স, এটা কি বোঝাচ্ছে, এটার মিথিক্যাল, ডিভাইন বা গ্লোয়িং ফাইনাল ডেস্টিনেশনকে তিনি বোঝাচ্ছেন। অফ অল দ্য ওয়েস্টার্ন স্টার্স, এটা আগে আমি এক্ষুনি বলে দিলাম, আনটিল আই ডাই, পশ্চিমের সব নক্ষত্র সীমানা ছাড়িয়ে তিনি যাত্রা করবেন যতক্ষণ না তিনি মারা যাচ্ছেন। ইট মে বি দ্যাট দ্য গালফস উইল ওয়াশ আস ডাউন, হতে পারে যে গভীর সাগরের যে খাড়িগুলো আমাদেরকে ডুবিয়ে দিতে পারে।
ইট মে বি উই শ্যাল টাচ দ্য হ্যাপি আইলস। আবার এটাও হতে পারে যে আমরা পৌঁছে যাব নতুন কোনো আনন্দময় দ্বীপেতে। আইলস বলতে এখানে দ্বীপকে বোঝানো হচ্ছে, যেটা আমাদেরকে পুরস্কার দেওয়ার জন্য যেন অপেক্ষা করে বসে আছে। অ্যান্ড সি দ্য গ্রেট অ্যাকিলিস হুম উই নো, এবং অ্যাকিলিসকে আমাদের সেখানে গিয়ে দেখা হবে। অ্যাকিলিস হোমারের লেখা ইলিয়াডেতে ছিলেন এবং সেখানকার তিনি হিরো ছিলেন। তো অ্যাকিলিস ওই ইলিয়াডের মধ্যে ট্রয়ের যুদ্ধতেই তিনি মারা যান। একটা বড় স্টোরি, এখন আলোচনা করলে অনেকটাই সময় চলে যাবে। তা তিনি বলছেন যে সেই মহান অ্যাকিলিসকে আমরা দেখতে পাবো, যাকে আমরা একসময় চিনতাম। হুম উই নিউ বলতে কি, যাকে আমরা একসময় চিনতাম। দো মাচ ইজ টেকেন মাচ অ্যাবাইডস, অ্যান্ড দো, এটা পরের লাইনে দেখবে এনজামমেন্টের মতো কন্টিনিউ হচ্ছে, বলছে মাচ ইজ টেকেন, যদিও অনেক কিছু চলে গেছে আমাদের কাছ থেকে, মাচ অ্যাবাইডস, কিন্তু এখনো অনেক কিছু টিকে আছে। এখানে ইউলিসিস তার আলটিমেট গোলটাকে বলছে, কি বলছেন তিনি, বিয়ন্ড অল দ্য ওয়েস্টার্ন স্টার্স, মানে হি ইজ রেডি টু গো পাস্ট দ্য এজ অফ দ্য নোন ওয়ার্ল্ড, যতক্ষণ না সে মারা যায়, আনটিল আই ডাই বলেছে। দেন হি সেইজ ইট মে বি দ্য গার্ল সুইস ওয়াশ আস ডাউন, মানে সেটা খুব ভালো করে জানে যে এই যাত্রায় মৃত্যু হতেই পারে। দ্য সি ক্যান ডিস্ট্রয় দেম, কিন্তু সে ফিয়ারলেস, তার মনের মধ্যে কোনো ভয় নেই। পরের লাইনে আবার তিনি পসিবিলিটি রাখছেন। প্রথমে তো তিনি বলছেন মারা যেতে পারি, পরের লাইনে তিনি কি বলছেন, উই মে টাচ দ্য হ্যাপি আইলস। এটা একটা মিথিক্যাল প্যারাডাইস বলা যেতে পারে, যেটা সিম্বলাইজ করছে পিস আফটার হিরোইক স্ট্রাগল, একটা পরকাল যেখানে তাদের মনের মধ্যে গৌরব থাকবে। এবং তারা কি দেখতে পাবে, অ্যান্ড সি অ্যাকিলিস, দিস ইজ নট জাস্ট অ্যাবাউট রিউনিয়ন, যে আবার তার বন্ধুর সঙ্গে রিউনিয়ন হবে এমন কিন্তু নয়, ইটস অ্যাবাউট অনার। অ্যাকিলিস ইজ দ্য আলটিমেট হিরোইক ফিগার, ইলিয়াড যদি পড়ো সে সব থেকে হিরোইক ফিগার। আবার তাকে দেখা মানে হচ্ছে যেন একটা গ্লোরি পেয়ে যাওয়া। ফাইনালি তিনি কি বলছেন, দো মাচ ইজ টেকেন মাচ অ্যাবাইডস, অর্থাৎ ইউলিসিসের এটা সবচেয়ে ম্যাচিওর রিয়েলাইজেশন বলা যেতে পারে, যে বার্ধক্য তাকে অনেক কিছু থেকে বঞ্চিত করেছে, সেটা সে মানছে, কিন্তু তার উইল পাওয়ার, অনার, ফেইথ সবকিছু এখনো বেঁচে আছে। এই লাইনটা একটা স্ট্রেংথ আছে লাইনটার মধ্যেই, যে ব্যক্তি সবকিছু হারিয়ে গিয়েও সে চাইছে যে আমি যেন নতুন কিছু খুঁজে বেড়াবো। আগের লাইনে যেমন ছিল, and though we are not now that strength which in old days moved earth and heaven, that which we are, বলছে আমরা এখন সেই পুরাতন দিনের মতো শক্তিশালী নয়। স্ট্রেংথ বলতে ভালো করে জানো, শক্তি, আর ওল্ড ডেজ বলতে সেই পুরাতন দিনগুলো। তো বলছে আমরা সেই পুরানো দিনের মতো কিন্তু আর শক্তিশালী নই, যারা কি করেছিল, আমরা একসময় পৃথিবী আর স্বর্গকে যেন কাঁপিয়ে তুলেছিলাম। মুভ আর্থ এন্ড হেভেন বলতে স্বর্গ আর পৃথিবীকে কাঁপিয়ে তুলেছিলাম। দ্যাট হুইচ উই আর, এখন আমরা আর তাই নেই, কিন্তু আমরা আজ যা আছি সেটাই আমাদেরকে সত্য বলে মেনে নিতে হবে। ওয়ান ইকুয়াল টেম্পার অফ হিরোইক হার্টস, আমরা সবাই একরকম হিরোইক হার্টস এর মানুষ, যাদের চরিত্রের মধ্যে একটা সমতা আছে। টেম্পার বলতে কি, সমতা বোঝাচ্ছে, সমান মেজাজ আছে আমাদের। মেড উইক বাই টাইম অ্যান্ড ফেট, উইক বলতে দুর্বল হয়ে যাওয়া, মেড উইক বলতে দুর্বল হয়ে পড়েছি। বলছে আমরা সময় এবং ভাগ্যের মাধ্যমে আমরা কি হয়েছি, দুর্বল হয়ে পড়েছি। বাট স্ট্রং ইন উইল, কিন্তু আমাদের ইচ্ছা শক্তি এখনো প্রবল। টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড অ্যান্ড নট টু ইল্ড, বলছে আমরা কি করতে পারবো, স্ট্রাইভ বলতে সংগ্রাম করা, সিক মানে খোঁজা, ফাইন্ড মানে খুঁজে পাওয়া, আর ইল্ড মানে আত্মসমর্পণ করা। বলছে আমরা সংগ্রাম করতে হবে, খুঁজতে হবে, পেতে হবে নতুন কিছু, কিন্তু হার মানা যাবে না। এখানে ইউলিসিস স্বীকার করছেন দ্যাট উই আর নট নাও দ্যাট স্ট্রেন্থ, অর্থাৎ ফিজিক্যাল শক্তি আর তাদের আগের মতো নেই। কিন্তু এই লাইনটা তাদের হতাশা নয়, বরং ম্যাচুরিটিকে বোঝাচ্ছে। তারপর তিনি কি বলছেন, দ্যাট হুইচ উই আর, মানে আমরা যা হারিয়েছি তা নয়, বরং আমরা আজ যা আছি সেটাই আমাদের কাছে বড় গুরুত্বপূর্ণ। এটা পুরোপুরি সেলফ অ্যাকসেপ্টেন্স আর ডিগনিটিকে বোঝাচ্ছে। ইকুয়াল টেম্পার অফ হিরোইক হার্টস বলতে কি বলছেন, এই লাইনটা আমাদেরকে যেটা বোঝাচ্ছে যে সবার মধ্যে একই রকম বীরত্ব আছে এবং এক রকমই স্পিরিট রয়েছে, যেটাকে শেক করা সম্ভব নয়। তারা ইউনাইটেড রয়েছে বাই মাসেল, বাই হার্ট। বলছে মেড উইক বাই টাইম অ্যান্ড ফেট, এই লাইনটা যেটা আমাদের বলছে যে জীবন এবং ভাগ্য আমাদেরকে দুর্বল করলেও স্ট্রং ইন উইল, মানে আমাদের যে মনের শক্তি সেটা কিন্তু এখনো শক্তিশালী। এটা হিউম্যান কারেজকে বলতে পারো। আর স্ট্রাইভ মানে কি বললাম, চেষ্টা করা, সিক মানে খুঁজে ফেলা বা খুঁজে চলা, ফাইন্ড মানে হচ্ছে আননোন ট্রুথ, অজানা কিছুকে আবিষ্কার করা, আর ইল্ড মানে হার মানা, যেটা কখনো তারা করবে না। তাহলে এই পুরো কবিতাটা থেকে আমরা যেটা বুঝতে পারছি যে ইউলিসিস কবিতাটা শুধু একটা এজেড হিরোয়ের গল্প নয়, এটা মানুষের ইটার্নাল স্পিরিটের কাহিনী, যেটা কখনোই থামে না, কখনো অ্যাকসেপ্ট করে না যে দ্যাট লাইফ ইজ ওভার। আমরা কখনোই মানতে চাই না যে জীবনটা শেষ হয়ে গেছে। এই কবিতার যিনি স্পিকার ইউলিসিস, পুরো এই কবিতা জুড়ে তিনি তার কনস্ট্যান্ট স্ট্রাগলকে বুঝিয়েছেন, যেখানে তার ডিউটি এবং ডিজায়ার, রেস্ট এবং অ্যাডভেঞ্চার, আর এজ ভার্সেস অ্যাম্বিশন, এটার মধ্যে যেন একটা দ্বন্দ্ব চলছে, কনফ্লিক্ট চলছে। প্রথম থেকে তিনি কি বলছেন, একদম প্রথম লাইন মনে করো, ইট লিটল প্রফিটস দ্যাট অ্যান আইডল কিং, মানে তার
কাছে ইনঅ্যাক্টিভ রুটিন বেসড রয়্যাল লাইফ মানে কিন্তু পারপাসলেস এক্সিস্টেন্স, এটা তার উদ্দেশ্যহীন বলে মনে হচ্ছে। তাই তিনি বারবার বলছেন আই ক্যান নট রেস্ট ফ্রম ট্রাভেল, আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ। এই ডিজায়ারটা শুধু ফিজিক্যাল ট্রাভেলের নয়, কিন্তু এটা একটা মেন্টাল ইমোশনাল জার্নিকেও বোঝাচ্ছে। এই পোয়েমের মাঝামাঝি এসে তিনি নিজের ছেলে টেলিম্যাকাসের দায়িত্ব নিয়ে বলছেন, তার হার্টের কলিংকে নিয়েও বলছেন, এবং তার ছেলের উইজডম, ডিসিপ্লিন, সেন্স অফ ডিউটি, এবং তার নিজের হাঙ্গার ফর সামথিং বিয়ন্ড দ্য সানসেট, যেখানে তিনি জার্নি করতে চাইছেন সেটাও তিনি বলছেন। এবং শেষ দিকে এসে তিনি কি বলছেন যে ডেথ ক্লোজেস অল। এই লাইনটা খুব বড় একটা সত্য, কিন্তু তার মনে হচ্ছে সেই মৃত্যুর আগে কোনো একটা নোবেল ওয়ার্ক করা সম্ভব। এবং শেষ চারটে যে শব্দ, টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড অ্যান্ড নট টু ইল্ড, এটা একটা খুব ইম্পর্টেন্ট লাইন এবং খুবই সুন্দর লাইন। এর থেকে ভালো এন্ডিং আর হতে পারে না। এতগুলো লিটারারি এন্ডিং এর থেকে এই যে এন্ডিংটা, এটা অসাধারণ একটা এন্ডিং। এখানে যেটা তিনি বোঝাতে চাইছেন যে গিভ আপ কখনোই করা যাবে না। এই কবিতাটা আমাদেরকে অনেক কিছু শেখায়, শুধুমাত্র ইউলিসিসের কাহিনী নয়। এই কবিতাটা আমাদের শিখিয়ে দিচ্ছে যে গিভ আপ না করাটা, তোমার যাই হোক না কেন, তোমার পরিস্থিতি যাই থাকুক না কেন, তোমার গিভ আপ করা কিন্তু একেবারেই চলবে না। এবারে আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে কিছু কিছু জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে ফর্ম, আমরা আগে ডিসকাস করেছি ড্রামাটিক মোনোলগ কি ফর্মে লেখা হয়েছে, ব্ল্যাঙ্ক ভার্সে, আনরাইমড আয়াম্বিক পেন্টামিটার, কোনো ছন্দ নেই কিন্তু। টোনটা কি রিফ্লেকটিভ আসতে পারে, হিরোইক হতে পারে, ডিটারমাইন্ড হতে পারে। থিমস বললাম, এজিং এর সঙ্গে অ্যাম্বিশন আছে। কনফ্লিক্ট কিসের মধ্যে রয়েছে, ডিউটি আর ডিজায়ারের মধ্যে রয়েছে। পারসিভিয়ারেন্স বুঝতে পারছি, পারসিভিয়ারেন্স বলতে কি কন্টিনিউয়াস ট্রাই করে যাওয়া। ইমর্টালিটি থ্রু স্ট্রাইভিং, মানে এই সংগ্রামের মাধ্যমে নিজেকে কিন্তু অমর করে যাওয়া যেতে পারে। সেটিংটা হচ্ছে ইথাকা, যেখানে তার হোমল্যান্ড আফটার দ্য ট্রোজান ওয়ার। আর ইউলিসিস স্পিকিং হিমসেলফ অ্যান্ড হিজ মেরিনার্স, ইউলিসিস কার সঙ্গে কথা বলছেন, নিজের সঙ্গে এবং তার মেরিনার্সের সঙ্গে। স্ট্রাকচারটা কি তিনটে পার্টে ডেসক্রাইব করা আছে, ঠিক আছে। তিনটে পার্ট বলতে একদম স্ট্রাকচারটা কি, এটা তিনটে পার্টে ডিভাইড করা হয়েছে। প্রথম পার্ট হচ্ছে পার্সোনাল ফ্রাস্ট্রেশন, কি বোঝাচ্ছে। তারপরের যে পার্ট সেটা হচ্ছে প্রেইজ অফ টেলিম্যাকাস, টেলিম্যাকাসের প্রশংসা করছেন তিনি। এবং লাস্ট পার্টে কল টু অ্যাকশন, অর্থাৎ তিনি এবার সবাইকে বলছেন যে চলো এবার আমাদের জার্নি শুরু করতেই হবে। সিম্বলস কি আছে বলছে, সিটা কিসের সিম্বল না, আননোন জার্নি বা লাইফের সিম্বল। টেলিম্যাকাস কিসের সিম্বল করা যেতে পারে, অর্ডার আর স্টেবিলিটি, সে কিন্তু অর্ডার মেনটেন করবে, সে স্টেবিলিটি আছে, তার মধ্যে স্থায়িত্ব আছে। আর মেরিনার্সরা কিসের সিম্বল, কম্পেনিয়ন্স ইন অ্যাম্বিশন, তার যে উচ্চাকাঙ্ক্ষা তার সঙ্গী হচ্ছেন কিন্তু মেরিনার্স। আর ফেমাস লাইন, একদম লাস্ট লাইন, যেটা অনেকভাবেই ডিসকাস করে আমি বললাম, যে টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড অ্যান্ড নট টু ইল্ড, এটা ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস লাইনস অফ ইউলিসিস। কনটেক্সটটা ভালো করে মাথায় রাখবে যে আর্থার হেনরি হ্যালামের মৃত্যুর পরে লেখা হয়েছে পার্সোনাল গ্রিফ টার্নড ইনটু ইউনিভার্সাল ফিলসফি। এই যে ইউনিভার্সাল ফিলসফিতে তিনি নিজের দুঃখটাকে চেঞ্জ করেছেন সেটা দেখানো হয়েছে। আর মেসেজটা কি, দ্য উইল টু কন্টিনিউ এক্সপ্লোরিং অ্যান্ড সিকিং পারপাস ডিফাইন্স ট্রু হিরোইজম। আসল হিরোইজম তখনই যখন তোমার কাছে সবকিছু শেষ হয়ে গেছে, তখনও তুমি চেষ্টা করছো নতুন কিছু খোঁজার, নতুন কিছু জানার। আশা করছি তোমরা কবিতাটা সকলেই খুব ভালোভাবে বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, এই ধরনের ভিডিও যাতে তোমরা ফিউচারেও পেতে পারো। এবং যদি কারোর অনলাইন এবং অফলাইনে ইংলিশ অনার্সের ক্লাস করার ইচ্ছা থাকে, আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, তোমরা সেখানে সব ডিটেলসগুলো পেয়ে যাবে। তাহলে আবার তোমাদের সঙ্গে পরের ভিডিওতে দেখা হচ্ছে।